অমিত ক্রিয়েশনের আজকের নিবেদন আমার নিজের লেখা একটি ছোট গল্প হুইল চেয়ার। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাই কেউ অযথা সিরিয়াসলি নেবেন না। সবাই অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে হুইল চেয়ার। নমস্কার, আমি মেঘ। ছোটবেলায় মা বাবা অনেক শখ করে এই নামটা রেখেছিল জানেন। হয়তো তারা ভেবেছিল মেঘ যেমন নিজের ইচ্ছেতে কোনো বাধা বিপত্তি ছাড়াই গোটা আকাশটাতে রাজত্ব করে, ঠিক তেমনই তাদের ছেলেও একদিন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে। কিন্তু সেটা আর হলো কই। এই যে দেখছেন হুইল চেয়ার, এটাই এখন আমার একমাত্র সঙ্গী। সেদিনের ওই একটা দুর্ঘটনা আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। কি আপনি তো একটু হলেই পড়ে যেতেন। ভাগ্যিস আমি এখান থেকে যাচ্ছিলাম। এত অন্যমনস্ক হলে চলে বলুন তো? আপনাকে অনেক ধন্যবাদ। আজকাল আমাদের মতো মানুষদের অনেকেই এড়িয়ে চলে, সেখানে আপনি আমায় সাহায্য করতে এলেন। মনুষ্যত্ব বোধটা এখনো হারিয়ে ফেলিনি কি না, যে মানুষ হয়েও পশুর মতো আচরণ করব? আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো। থাক, হয়েছে। তা আপনি এখানে একাই এসেছেন? নিশ্চয়ই না। কে এসেছে আপনার সাথে? যদি বলেন তো আপনাকে তার কাছে পৌঁছে দিই। না না, আমি এখানে একাই এসেছি। তাছাড়া আপনি চিন্তা করবেন না, আমার এভাবে চলাফেরা করার অভ্যেস আছে। ওই একটা পুরনো কথা মনে পড়ে গিয়েছিল হঠাৎ করে, তাই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সে কি, আপনার পায়ের এই অবস্থা, আর আপনি দিনের পর দিন এইভাবে একা একা হুইল চেয়ারে চলাফেরা করেন? হ্যাঁ, করতে হয়। তাছাড়া আর উপায় কি। ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার পা দুটো অকেজো হয়ে যায়, সাথে আমি আমার মা বাবাকেও হারাই। তারপর থেকে এই হুইল চেয়ারটাই আমার একমাত্র বন্ধু। শুনুন, আপনি যে আজ আমায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালেন, সেই জন্য আপনাকে একটা ছোটোখাটো ট্রিট তো দেওয়াই যেতে পারে, তাই না? এই গঙ্গার ধারটা থেকে একটু এগোলে পরেশ কাকুর চায়ের দোকান। যা চা বানায় না, আপনি ভাবতে পারবেন না। চলুন, এক কাপ চা হয়ে যাক তাহলে। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আসলে এক কাপ চায় না আমার ঠিক পোষাবে না। আমি এত বক বক করি তো, 2 থেকে 3 কাপ হলে ঠিক হয়। হ্যাঁ, তাই হবে। চলুন চলুন। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটু হেল্প করি। আরে না না, আমি বললাম না আমি পারবো। আমার এসবের অভ্যেস আছে। থাক, আর বীরত্ব দেখাতে হবে না, চলুন তো। তা এখানে রোজ আসা হয় নাকি? হ্যাঁ, ওই আর কি। সারাদিন হুইল চেয়ারে বসে থাকতে কার ভালো লাগে বলুন তো? তাই বিকেলের দিকে একটু এদিকটায় আসি, এই স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করতে। ও আচ্ছা। আপনাকে তো আজ এখানে প্রথমবারই দেখলাম। আপনি নিশ্চয়ই আগে এখানে আসেননি। আসলে আমি তো প্রায় রোজই এখানে আসি, তাই আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি এখানে খুব একটা আসি না। আজ একটু বোর লাগছিল, তাই একটু হাওয়া খেতে এলাম। যদিও আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর। ও আচ্ছা, এই দেখেছেন, এত কথা বলছি, আমার নামটাই তো এখন আপনাকে বলা হয়নি। হাই, আমি মেঘরাজ সামন্ত, ছোট করে মেঘ। আমার নাম বৃষ্টিলেখা বণিক। ইন শর্ট ইউ ক্যান কল মি বৃষ্টি। আজব তো, ইয়ার্কি মারার জায়গা পান না। যেই আমি আমার নাম মেঘ বললাম, অমনি আপনার নাম বৃষ্টি হয়ে গেল। আমার নাম যেটা, আমি তো আপনাকে সেটাই বলেছি। আপনার জন্য কি আমি আমার বাবা মায়ের দেওয়া নামটাকেও ত্যাগ করব? আপনি কি বলতে চাইছেন? না না, আমি আসলে সেটা বলতে চাইনি, কিন্তু তাই বলে এতটা মিল, সত্যি? ছাড়ুন সব কথা। তা কি করেন আপনি? কিছু মনে করবেন না, আমি হয়তো একটু বোকার মতো প্রশ্ন করে ফেললাম। আপনার পায়ের যা অবস্থা। আরে না না, বাবা মায়ের চলে যাওয়ার পর পরিচিত এক কাকার দৌলতে
অনেক কষ্টে গ্র্যাজুয়েশনটুকু পাশ করেছিলাম জানেন। তাই কিছু ছাত্র পড়াই। এই যে হুইল চেয়ারটা দেখছেন, এটার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। এখন তিনি কর্মসূত্রে বাইরে থাকেন, তবে মাসে মাসে কিছু পরিমাণ টাকা আমাকে পাঠান। তাছাড়া আমার একটু একটু লেখালেখি করার অভ্যেস আছে, যা মনে আসে কবিতা কিংবা গল্প আকারে লিখে দিই। আমার এক বন্ধু আছে, ও কাগজের অফিসে দিয়ে আসে, সেখান থেকেও টুকটাক রোজগার হয়। এই করেই কোনো রকমে চলে যাচ্ছে আর কি। বাহ, বেশ ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে মানুষ সারাক্ষণ অন্যকে অনুকরণ করতে ব্যস্ত, সেখানে আপনি একা একজন মানুষ হয়েও নিজস্ব একটা পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন। আপনার মনের জোর কিন্তু সাংঘাতিক। পরিচিতি সেটা আর তৈরি করতে পারলাম কই। আর দেখুন, আমি কখনোই নিজেকে একা মনে করি না। যার কেউ নেই তার ভগবান তো আছে। তিনি যখন আমায় এই পৃথিবীতে এনেছেন, জীবনের চলার রাস্তাও তিনি দেখাবেন। আর এই আধুনিক যান্ত্রিক জীবন মানে এই ইন্টারনেট, চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনাইয়ের ভিড়ে কবিতা কিংবা গল্প লেখা তো প্রায় হারিয়েই যেতে বসেছে, তাই না? তাই আমি নিজেকে এসবের মধ্যে ব্যস্ত রাখতে চাই আর কি। এই দেখুন, আমি এখন আমার পকেটে একটা কাগজ আর একটা পেন নিয়ে ঘুরছি। তাই রোজকার পৃথিবীতে যা কিছুই দেখি, সব কিছু নিয়ে কেবল করি লেখালেখি। বাহ, বেশ ভালো ছন্দ মেলালেন তো। আচ্ছা, আপনার প্রিয় কবি কে? কে আবার? বাঙালির মনের মণিকোঠায় যার স্থান, ৩৩ কোটি দেবতার পর আরও একজন ঠাকুর, রবি ঠাকুর। সত্যি, তার প্রত্যেকটা কবিতা আজও বড্ড জীবন্ত মনে হয়, যেন প্রতি ছত্রে ছত্রে আমাদেরই গল্প লেখা। কি সুন্দর তিনি লিখেছেন। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাগুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতির, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বাহ, বেশ ভালো গলা মেলালেন কিন্তু আপনি। ওই একটু আধটু, তবে লেখার সাথে সাথে আপনার যে আবৃত্তিরও চর্চা আছে, সেটা বেশ ভালোই বোঝা গেল। মানে একবার ভাবুন তো, আজ আমার সাথে আপনার দেখা হওয়া, আমাদের কথা বলা, এই সব কিছুর সাথে কবিতাটা কি অদ্ভুতভাবে মিলে যায়। সেই কোন কালে কবিগুরু এই কবিতাখানা লিখেছিলেন, তিনি কি আদৌ জানতেন যে আজ আমাদের এভাবে দেখা হবে? সত্যি, আজ যদি আপনার সাথে আমার আলাপ না হতো, তাহলে তো আমি কোনোদিন উপলব্ধি করতে পারতাম না যে আপনি এতটা উদার মনের মানুষ। যে মানুষটার জীবন
ছোট্ট একটা হুইলচেয়ারের মধ্যে সীমাবদ্ধ, যে মানুষটা নিজের ইচ্ছায় চলাফেরা পর্যন্ত করতে পারে না, তার চিন্তাধারা কি করে এতটা পজিটিভ? দেখুন, আমার জীবনে হাজারো না পাওয়া থাকতে পারে, কিন্তু সেটা আমি সবসময় নিজের মধ্যে রাখতে চাই। হ্যাঁ জানি, দুঃখ ভাগ করে নিলে কষ্টটা একটু হলেও কম হয়। এই যেমন আজ আমি আপনার সাথে আমার জীবনের অনেকগুলো কথা ভাগ করে নিলাম, তাতে আমি মনের দিক থেকে একটু হলেও হালকা হলাম। কিন্তু আমি চাই না আপনি আমায় শারীরিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ হিসেবে মনে রাখুন। এই যে আজ আমাদের দেখা হলো, আমরা অনেকটা সময় একসাথে কাটালাম, এগুলো মনে রাখুন না। দুঃখকে যত বেশি প্রশ্রয় দেবেন, ও তত বেশি আপনার মনে জাঁকিয়ে বসবে। তাই হাজারো মন খারাপের মাঝেও একটু ভালো থাকার রসদ খোঁজার চেষ্টা করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। যাই হোক, সন্ধে হয়ে আসছে, আজ তবে আসি, বুঝলেন? এরপর দিনের আলো কমে আসলে আমার একটু অসুবিধেই হবে বাড়ি ফিরতে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। যদি কিছু মনে না করেন, আমি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারি। না না, আপনি আবার অনেকটা দূরে যাবেন? তাছাড়া আমার কাছে এই হুইল চেয়ারটা আছে তো, এটাই তো এখন আমার সবচেয়ে বড় শক্তি। আসি তাহলে। দাঁড়ান, আপনার সাথে কাগজ পেন আছে না? ওটা একটু আমার দেওয়া যাবে? তবে একটা শর্ত আছে, আমি যা লিখবো সেটা আপনি এখন দেখতে পারবেন না। এ কেমন আজব আবদার! আচ্ছা বেশ, তাই হবে। এই নিন। এই যে ধরুন, তবে খবরদার বাড়ি গিয়ে খুলবেন কিন্তু। সাবধানে যান, আবার দেখা হবে। কিছু দূর গিয়ে কাগজটা খোলার পর এ কি, বাড়ি পৌঁছানোর আগে কাগজটা খুলে ফেললেন তো? এর জন্য আমি আপনাকে উপযুক্ত শাস্তি দেব। এখানে আমি আমার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানাটা লিখে দিলাম। কাল বিকেল 5টার মধ্যে সেখানে পৌঁছে যাবেন। কাল বিকেলে চায়ের ট্রিটটা না হয় আমি দেব। যদি কোনো অসুবিধা হয় আমায় ফোন করতে পারেন। তবে আমার কথার যেন একটুও অন্যথা না হয়, তাহলে কিন্তু শাস্তি ডবল হয়ে যাবে, মনে থাকে যেন।